আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ভালোবাসা এমন এক অমূল্য অনুভূতির নাম, যার সৃষ্টি মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থিতে হলেও তার স্পর্শ অনুভূত হয় হৃদয়ে। শ্রাবণের অযোধ্যায় নেই প্রেমের বর্ষণ ঘটিয়ে শীতলতায় সিক্ত করে তোলে শুষ্ক মরুর সমতুল হৃদয়াঙ্গনকে। কানে কানে পূর্ণ হয়ে ওঠে সতেজ সুখানুভূতিতে। তারপর সেজে ওঠে ফাল্গুন রঙ্গা বসন্তে। আজ শ্রাবণী যেন সেই সুখানুভূতিময় স্বর্ণখনির সন্ধান পেয়েছিল মানুষটাকে একটুখানি স্পর্শ করতে পেরে। বুকের মাঝে ছলকে উঠেছিল প্রেমের জলতরঙ্গ। তবে রাশি রাশি ভালো লাগার অবাধ্য অস্থির উর্মিমালা তখনও হৃদজমিনের পাড়ে আসতে পড়েছিল। তখন পুজো শেষে বাড়িতে ফেরার পথে নিজ দায়িত্বে তাকে বাড়িতে পৌঁছে দিয়ে গেছিল মানুষটা। এত যত্ন নিতে পারি মানুষটা, শ্রাবণী যেন সেই মুহূর্তে উপলব্ধি করতে পেরেছিল। আর সেই তখন থেকেই মনটা বড্ড উচ্চাটন করে চলছে, বারবার করে বলছে, জানা শুধু একটা বার গিয়ে তাকে বলে আয়, ওহে হৃদয়েশ্বর, আমি যে তোমার বড্ড আপন হয়ে। মাদলের মতো বাঁচতে থাকা হৃদযন্ত্রটাকে বড় বড় শ্বাস ফেলে সামলে বুকের মাঝে দুই হাঁটু জড়িয়ে তাতে মাথা রাখল শ্রাবণী। বক্ষ স্থলে তার নিদারুণ জ্বালা পোড়া হচ্ছে। মনটাও আজ বড় অশান্ত। কিঞ্চিত পরিমাণ আয়ত্ত নেই সে। অবদ্ধ হয়ে ছুটে যেতে চাইছে চঞ্চল হরিণীর মতো করে। ইচ্ছে করছে ওই বড্ড আপন মানুষটার প্রস্তর কঠিন বক্ষ পাঁজরের উপরে ঝরে উপড়ানো বৃক্ষে নাই লুটিয়ে পড়তে। ইস, মানুষটার মাঝে হারিয়ে যাবে সে। এই কথা ভাবনায় আনতেই শ্রাবণীর গোলগাল ভরাট গালে মেদুর লালিমা ছেয়ে গেল নিমিষে। লাজে অবনমিত ডাগর আখি যুগল মুদে এলো আবেশে। উষ্ণতার প্রগাঢ় ছোঁয়াগুলো বিষাক্ত কীটের ন্যায় কামড়ে ধরল সর্বাঙ্গে। শ্রাবণী নিজের নিম্নাষ্ঠ কামড়ে ধরে অনুভূতির জ্বরে সামলালো। একটু একটু করে স্মৃতির পাতায় ভেসে উঠতে লাগলো তার হৃদয়েশ্বরের সাথে সে 4 বছর আগের প্রথম অনাকাঙ্ক্ষিত সাক্ষাতের ঘটনা। স্মৃতিচারণ। মাসির বাড়ি বেড়াতে যাচ্ছ বলে ভেবো না তোমার আলাদা করে দুটো ডানা গজাতে, বুঝেছ? খেয়ালে রেখো, তুমি কিন্তু বড় হয়েছো। ওহো মাসি, তুমি একটুও চিন্তা করো না তো, আমি বৃষ্টি বনু সব সময় খেয়াল রাখবো। বঞ্চি রিমির কথাই মোটো মানসিক সন্তুষ্টি হলো না শশীর মনে। সদ্য 15তে পা দেওয়া কচি কলমিলতার মতো টকবকে কিশোরী মেয়েকে গোলছাড়া করতে দ্বিধায় আটকে আসছিল মুখ। অথচ নিরুপায় সে মনে কষ্ট পাবে বলে একমাত্র বঞ্চির ইচ্ছেটাকে একেবারে খারিজ করতে পারল না শশী। কারণ তার মাত্র 1 সপ্তাহ পর তার বিয়ে। তাই বিয়ের আগে এই কটা দিন সে বোনের সাথে কাটাবে এমনটাই আবদার জানিয়েছে। এদিকে কিশোরী মেয়েটা দিদির বিয়ে উপলক্ষে মাসির বাড়ি যাবে বলে খুশিতে আত্মহারা। বড় বড় করে তাকিয়ে আছে মায়ের মুখের দিকে এক বুক আশা নিয়ে। শশী বুকে পাথর চাপা দিয়ে দীর্ঘশ্বাস চালো। বোনের দিকে তাকে বিনীত অনুরোধ জানালো, শোন বিন্দু, আমি কিন্তু শুধুমাত্র তোকে ভরসা করেই আমার মেয়েটাকে একা একা যেতে দিচ্ছি। তুই কিন্তু সবসময় ওকে চোখে চোখে রাখবি, একবারের জন্য চোখের আড়াল হতে দিবি না। তুই একদম ওই চিন্তাটো নাকো করবি। আমি যতটা খেয়াল রিমির রাখি তার থেকেও বেশি খেয়াল তোর মেয়ের রাখবো, কথা দিলাম। মায়ের কাছ থেকে সদর্থক সাড়া পাওয়া মাত্রই শ্রাবণী ইয়ে বলে জড়িয়ে ধরল রিমিকে। আহারে কি আনন্দ আজ তার। মায়ের শাসন বারণ থেকে কয়েকদিনের ছুটি, পড়াশোনা থেকেও কয়েকদিনের মুক্তি, তারপর উপরি পাওনা হিসাবে রয়েছে দিদির বিয়ে। ইস কি মজা! বেবি খুশিতে আত্মহারা হয়ে গেল শ্রাবণী। এতই যখন মেয়ের জন্য চিন্তা হচ্ছে, তাহলে তুমিও তো ওর সাথে চলে যেতে পারো বৌমা। কটাক দিন হওয়ার বাড়ি ঘুরে আইসো তো। বৃদ্ধ শাশুড়ির কথা শুনে শশী অনেক কিছু ভাবল। তার হাতে সেলাইয়ের অনেক কাজ জমা হয়ে গেছে। আগামী 5 দিনের মধ্যে সেগুলো গড়ে দিতে হবে। তাছাড়া বোনের মেয়েটার বিয়ে, তাকেও সাধ্যের মধ্যে দামি কিছু উপহার দিতে হবে। একা স্বামীর উপার্জনে এত কিছু করা সম্ভব নয়। তাই আর কিছু চিন্তা না করে বলো, থাক মা, হুয়াদের সাথে বৃষ্টি যাক, আমি আর চিন্তা না করবো।
মাত্র 4 দিন পরেই তো আমিও যাচ্ছি। ও ঘুরুক ওর মাসির ঘর ততদিন। সেদিন বিকালের বাসে শ্রাবণী তার মাসি বিন্দু আর মাস্তুতো বোন রিমির সাথে পাড়ি জমায় বাঘমন্ডির উদ্দেশ্যে। বাঘমন্ডি অযোধ্যা পাহাড়ের গায়ে সবুজে ঘেরা এক নয়ন জড়ানো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এলাকা, যা পুরুলিয়ার অন্যতম আলোচিত পর্যটন কেন্দ্র হিসাবেও বিখ্যাত, যেখানে আকাশ থেকে পাহাড় মিলেমিশে ভালোবেসে একাকার হয়ে গেছে। সেই অযোধ্যা পাহাড়ের সাথে লাগোয়া চেমটারপুক বলে একটা পাহাড় আছে, তারই পাদদেশে অবস্থিত ছোট্ট একটা গ্রাম, নাম হাসুলি। প্রত্যন্ত গ্রাম, আজও কোনো আধুনিকতার ছোঁয়া পৌঁছাতে পারেনি সেখানে। শ্রাবণীর মাসি বিন্দুর বাড়ি সেখানেই। বাঘমুন্ডি বাস স্ট্যান্ডে এসে বাস পৌঁছাতেই তখনই ঘড়ির কাঁটা প্রায় রাত 8:30 ঘরে। অন্ধকারে চারিদিকে একেবারে আচ্ছন্ন হয়ে গেছে। বিন্দুস্বামী বসন্ত নিজের পায়ে টানা ভ্যানখানা নিয়ে সারা সন্ধে প্যাসেঞ্জারি শেষ করে দাঁড়িয়েছিল ওদের জন্য। শ্রাবণী আর রিমিকে নিয়ে বিন্দু বাস থেকে নামতেই ওরা রওনা হলো বাড়ির পথে। আধারে তলানো রাস্তা ধরে ভ্যানখানা ক্যাসক্যাচ শব্দ তুলে এগিয়ে চলল সামনের দিকে। বড় রাস্তা পার করে ভ্যানখানা যত গ্রামের দিকে এগুতে লাগলো, ততই যেন ইলেকট্রিক লাইটের আলোগুলো একটু একটু করে চাপা পড়তে লাগলো ঘন বনানীর আড়ালে। প্রায় ঘণ্টাখানেক সফর শেষ করে শ্রাবণী যখন পৌঁছালো তার মাসির বাড়ি, তখন প্রায় 10টার কাছাকাছি। ক্লান্তিতে ভেঙে আসছে দেহ। বিন্দু আর বেশি দেরি না করে ওদের সামনে কিছু খাইয়ে ঘুম পাড়িয়ে দিল। পরের দিন সকাল। শ্রাবণী ঘুম থেকে উঠে চোখের সামনে যেন আস্তে একটা স্বর্গ দেখতে পেল। মাত্র কিছুটা দূরে নিজের বিশাল দেহ মেলে দিয়ে দাঁড়িয়ে আছে সবুজের সমারোহ দিয়ে ঘেরা অপূর্ব সুন্দর পাহাড় চেমটাপুর। উঠানের পাশ দিয়ে বয়ে গেছে কলকল ছলছল বইতে থাকা ছোট্ট ঝিরি। শ্রাবণী পাগলের মতো নাচতে নাচতে ছুটে গেল সেই ঝিরির ধারে। মহা আনন্দে দুধফর্সা ধবধবে পা দুখানা ভিজিয়ে নিল পাহাড়ের শীতল স্নিগ্ধ জলধারায়। নাচানাচি মাতামাতি করতে করতে ভিজিয়ে ফেল সালোয়ার, আধো ভেজা হলো কামিজ। তবুও যেন এতটুকু আনন্দে ভাটা পড়ল না মেয়েটার। সে যেন নিজে নিজের প্রসন্নতা খুঁজে পেয়েছিল প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে। কইলে বা লাল হামার ঘাগারা, কইলে বা লাল হামার ঘাগারা। ভোজপুরি চটক গানে সুর আওড়াতে আওড়াতে দূর থেকে সদ্য যৌবনে পা রাখা ডগমগে মেয়েটাকে লালসার নজরে আপাদমস্তক দেখে যাচ্ছিল একজোড়া ক্ষুধার্ত দৃষ্টি। বেশ অনেকক্ষণ ধরে সেই সাথে কিছু বাজে স্পর্শ বুলিয়ে নিচ্ছিল নিজের স্পর্শকাতর পুরুষালী অঙ্গে। ঘটনাটা ঘটেছিল তার প্রায় 3 দিন পর। সেদিন ছিল পাহাড়ি অধিবাসী সাঁওতালদের বাহা পরব উৎসব। সাঁওতালি ভাষায় বাহা শব্দের অর্থ ফুল। বাহা পর্বত তাই ফুলের উৎসব, খুশির উৎসব, প্রকৃতির উৎসব। সাঁওতালিরা আসলেই প্রকৃতির সন্তান এবং অত্যাধিক মাত্রায় উৎসবপ্রিয় জাতি। প্রকৃতির কোলে তাদের বেড়ে ওঠা, প্রকৃতির কোলেই তারা মানুষ। বসন্ত ঋতুর আগমনে শীতের রুক্ষতা পেরিয়ে যখন রূপলাবণ্য ফিরে পায়, প্রকৃতি আবার নতুন করে সেজে ওঠে ফুলে ফুলে, হাওয়ায় ভেসে বেড়ায় মন মাতানো গন্ধে। আকাশে উড়ে বেড়ায় রং বেরঙের পাখি। তখনই ফাল্গুন হাওয়ায় মেতে ওঠে এদেশের ভূমিপুত্র আদিবাসী সাঁওতালগণ। উৎসবের ভিতর দিয়ে প্রকৃতি দেবী শ্রদ্ধা জানিয়ে পূজা করে পালন করে তাদের শ্রেষ্ঠ উৎসব বাহা। বাহা সাঁওতালদের পবিত্র ধর্ম বিষয়ক উৎসব। ফাল্গুন মাসে দ্বাদশী তিথি থেকে বাহা পরব আরম্ভ হয়। তবে অমাবস্যার পর চাঁদ দেখার পর থেকে সাঁওতাল পল্লীতে দুনন্দভি বেজে ওঠে, চলে ফাল্গুনের দোল পূর্ণিমার দিন পর্যন্ত। অবশ্য ক্ষেত্রবিশেষ দোল পূর্ণিমার পর আরও 1 সপ্তাহ জুড়ে এটা পালন করা হয়। গ্রামসভার সিদ্ধান্ত অনুযায়ী নির্দিষ্ট দিনে জঙ্গল থেকে কচি পাতাসহ শাল ফুলে ভরা ডাল সংগ্রহ করে আনা হয়। গ্রামের সবাই একত্রিত হয়ে এই গান দিয়ে গেয়ে উৎসব আরম্ভ করে। অকৈমাই চিয়ায়া হবির বিষম দ, অকৈমাই দহৈহ আতরে পায়রি, মারাং বুড়ুয়া চিয়া হবির দিসম দ, যাইও এরাই দহৈত দহৈহ আতরে পয়রে। এদিকে পুরোহিতমশাই জায়ের থানে গিয়ে দেবতার স্মরণ করেন যাতে দেবতারা তাদের মাঝে উপস্থিত হন।
এখানে একটা কথা বলে রাখি, আদিতে সাঁওতাল জনগোষ্ঠীর এত বঙ্গাবুক ছিল না। তারা একমাত্র ঠাকুর জিওরই সেবা করত। তাদের ধারণায় তিনি সৃষ্টিকর্তা, জগদীশ্বর। এখনও অনেকের মাঝে মাঝে চাঙ্গবঙ্গা বলে সেই ঠাকুরকেই স্মরণ করে। যাই হোক, নায়ককে পুরোহিত মশাই দেবতাদের মিনতি করেন যাতে গ্রামের সকলের মঙ্গল হয়, সকলের কল্যাণ হয়। গ্রামের সকলে নিজস্ব জায়ের থানে একত্রিত হয়ে শালফুলের পূজার অর্চনা করে। মজার ব্যাপার, মহাপরব শেষ না হওয়া পর্যন্ত কেউই নতুন পাতা, ফুল, ফল ব্যবহার করে না। এমনকি সাঁওতাল রমণীরাও মহাপরবের আগে খোঁপায় রঙিন ফুল নিয়ে নিজেদের শোভাবর্ধন করে না। পূজা শেষে নায়কে গ্রামে ফিরে আসেন। জাহের থেকে আসার সময় নায়কে মশাই কিছু শালফুল সঙ্গে আনেন। গ্রামের মেয়েরা প্রত্যেকে থালায় জল আর বাটিতে তেল নিয়ে নিজ নিজ বাড়িতে অপেক্ষা করে। পুরোহিত প্রত্যেকটি বাড়িতে যান। পুরোহিত বাড়িতে প্রবেশ করলে প্রত্যেক মেয়ে পুরোহিতের পা ধুয়ে তেল মাখিয়ে দেন। পুরোহিত তখন তাদের শালফুল দেন। তারপর থেকে সারা বছর মেয়েরা শালফুল মাথায় পড়তে পারে, আর কোনো বাধা নিষেধ থাকে না। মহাপরব 3 দিন ধরে পালন করা হয়। নাচ, গান, ব্রত সব কিছু মিলিয়ে প্রতিটি সাঁওতাল পল্লী পূর্ণাঙ্গ, সুন্দর ও হৃদয় আগ্রহী হয়ে ওঠে। মহাপরব যেহেতু সাঁওতালদের ধর্মীয় উৎসব, তাই এই পরবের গানে ধর্মীয় বিশ্লেষণের পাশাপাশি ইহকাল পরকালের আধ্যাত্মিক ব্যাখ্যা ও সিদ্ধিলাভের কথা বলা হয়। নিরাকার তত্ত্বে বিশ্বাসী সাঁওতালদের এই পরবের গানে তাদের আরাধ্য দেবদেবীর সাজের বর্ণনাও আছে। মহাপরবে রং বা আবিরের ব্যবহার নিষিদ্ধ, শুধুমাত্র জল ছেটানো ছাড়পত্র আছে, তবে সেক্ষেত্রেও সম্পর্ক মেনে চলতে হয়। মহাপরবে গ্রামের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। মানুষে মানুষে গড়ে ওঠে মধুর সম্পর্ক। ছেলেরা মাদল বাজে, মেয়েরা তালে তালে নাচে ও গান করে। একদিন পবিত্র শাল গাছের তলে তাদের বিচার সভা বসেছিল। শাল গাছের কাছে তারা সত্যের সন্ধান পেয়েছিল, তাই তো শাল গাছকে নিয়ে তাদের জাহের তৈরি হলো। সত্যের সন্ধানী শাল গাছকে শৌরি সারজম, শালটি দ্য ট্রুথ বলে তারা আজও সম্মান করে আসছে। ফাল্গুন মাসে দোল পূর্ণিমার পর ঠিক 3 দিনে 3 রিমির বিয়ে। হাসুলি গ্রাম থেকে প্রায় 20 কিলোমিটার দূরে সিন্দারি গ্রামের উজ্জ্বল গড়াই এর সাথে তার শুভ পরিণয়। ছেলেবাড়ির অবস্থা বেশ ভালো। কাজের সূত্রে বাইরে থাকে। 6-9 মাসে বাড়ি আসে। বাবার 2 মাত্র ছেলে। শ্বশুরমশাইও কর্মঠ, হাটে চপ ফুলুরি বিক্রি করেন। অন্য সময় ইঞ্জিন ভ্যান চালান। ছোট ছেলেটা ছোট, স্কুলে পড়ে। দেবর, শ্বশুর আর শাশু নিয়ে ছোট্ট একটা সংসার। তারপর নিজের পাকা বাড়ি আছে, পাকা শৌচাগার আছে। জামে আবার নাকি এবার এসে একটা সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেলও কিনেছে, নতুন বউকে নিয়ে ঘুরবে বলে। বিয়েতে শ্বশুরের কাছে যৌতুক হিসাবে কোনো কিছুই দাবি করেনি সে। রিমিরা তো ভালো ঘর বর জুটেছে দেখে আজকাল গ্রামের আর সব মানুষের মনে হিংসে হয়। মুখের উপর কিছু না বলেও মনে মনে সে জেলে ওঠে, তা বিন্দু জানে। রিমির মতো মুরলী বাসের বেড়া দিয়ে বানানো ঘরের মেয়েরা কি না পাকা ঘরে বিয়ে হবে, যার ঘরে ঠিকমতো দুবেলা দুমুঠো ভাতের জোগাড় হয় কষ্টে? সে ঘরের মেয়ে মোটরসাইকেলে চড়ে বেড়াবে। এই কথা শোনার পর থেকে গায়ের যুবতী মেয়েদের বুকে আগুন লেগেছে যেন। বিন্দু তাই তো শুকনো লঙ্কা আর কালো সরিষা মুঠোয় ভরে প্রতিদিন সকাল বিকাল মেয়ের গায়ে বুলি কুনজর কাটানোর সাধ্যমতো চেষ্টা করে। বিন্দু যখন মুঠোয় লাল লাল শুকনো লঙ্কাগুলো চেপে ধরে রিমির মাথা থেকে পা পর্যন্ত বোলায়, তখন শ্রাবণী ড্যাব ড্যাব করে চেয়ে চেয়ে মাসির নজর কাটানো দেখে, কিন্তু ঘুণাক্ষরেও টের পায় না আসলে নজর রিমির নয়, তার লেগেছে। তাও এক নরপিশাচের কুনজর। দেখতে দেখতে দোলের দিন উপস্থিত। পাহাড়ের সাঁওতালদের মাঝে আনন্দের পরব শুরু। আজকের দিনে সাঁওতাল ছেলেমেয়েরা পূজা পার্বণ শেষ হতেই গোটা রাত তারা নাচবে, গাইবে, ভেসে যাবে মুহার নেশায় ভেসে। কেবল আজকের এই পরব দেখার জন্যই দূর দূরান্ত থেকে পর্যটকরা ছুটে আসে পুরুলিয়াতে। তারাও গা ভাসায় তাদের আনন্দে। দোলের দিন সকাল সকাল রিমির হবু বর তার মোটরসাইকেল নিয়ে হাজির হলো শ্বশুর বাড়িতে। এটা তার বিয়ের আগে প্রথম দোল। হবু বউটাকে একটু রং না মাখালে চলে? নতুন হবু জামাই বাড়িতে আসতেই বসন্ত আর বিন্দু দুজনেই তোড়জোড় শুরু করে দিল তার আতিথ্যেও দেয়।
শ্রাবণীও নতুন হবু জামাইবাবু পেয়ে তার সাথে খুব মজা করে দোল খেলল। তাদের সঙ্গ দিতে হাজির হলো পাড়ার আরও সব যুবতী মেয়েরা। বিন্দুর সেসব ভালো না লাগলেও চুপ করে শুয়ে নিল। তারপর যথারীতি দুপুরে খাওয়া শেষ হতেই উজ্জ্বল আবদার জানালো সে রিমির সাথে একটু ঘুরতে যেতে চায়, কারণ আজ দোল পূর্ণিমায় সাঁওতালদের পরব উপলক্ষে বিরাট মেলার আয়োজন করা হয়েছে। নতুন জামাইয়ের আবদারের সম্মতি জানাতে রিমি আর শ্রাবণীকে সন্ধ্যা নামার আগে সে রওনা হয় মেলার উদ্দেশ্যে। হাঁসুলি থেকে প্রায় আধা ঘন্টার পথ পাড়ি দিয়ে রিমিরা যখন পাহাড়ে পৌঁছালো তখন সন্ধে প্রায় ঘুরে গেছে। রক্তিম বনের কমলাটে সূর্যটা একটু একটু করে ডুবে যাচ্ছে চেমটাপুরুর আড়ালে, আর সেই সাথে তার গমনে আস্তে আস্তে গোটা প্রকৃতি ঢেকে যাচ্ছে আধার ছাওয়া সানহের আবডালে। পাহাড়ের উঁচু ঢালের সমতল জমিতে জেনারেটর হ্যাচাক জ্বালিয়ে মেলার আয়োজন করা হয়েছে। চারিদিকে মাতোয়া ঢোল মাদলের তালে সাঁওতাল মেয়েরা হাঁটু পর্যন্ত ফতা ফতা সাঁওতাল মেয়েদের পোশাক পরে শালপাতা আর লাল পলাশ ফুল খোপায় গুজে আলতা পায়ে কোমরে হাত দিয়ে নেচে সেই মাদলের তালে। সেই বাহা নাচ দেখতে ভিড় জমে উঠেছে চারিদিকে। উজ্জ্বলের গাড়ি থেকে নেমে রিমি আর শ্রাবণী ছুটল সেই নাচ উপভোগ করতে। উজ্জ্বল এলো তাদের পিছু পিছু, দাঁড়ালো রিমির পেছনে একদম গা ঘেঁষে। একটু একটু করে সময় যত এগুলো রিমি অনুভব করলো তার পেছনে দাঁড়ানো হবু বরটা নিজের দুষ্ট হাত দুটো দিয়ে কি অবলীলায় ভিড়ের মাঝে সকলের দৃষ্টি অগোচরে ওড়নার নিচে ঢুকিয়ে তার স্পর্শকাতর অঙ্কে নিষ্ঠুরভাবে বুলিয়ে চলছে। আবার মাঝে মাঝে নিজের পরিশুদ্ধটুকু ছোঁয়াচ্ছে তার অধোদেশে। সহসা অতি অপরিচিত কাঙ্ক্ষিত ছোঁয়ায় রিমি যেন একটু একটু করে লুটিয়ে পড়ল উত্তেজনায়। সন্ধে ঘুরে রাতের আকাশে আধার যত বাড়ল সেই সাথে বাড়ল উজ্জ্বলের অবদ্ধ পুরুষ স্পর্শ, বাড়ল উভয়ের শ্বাসের গতিবেদ। দুজনে যখন উত্তেজনার চরমে, ঠিক তখন উজ্জ্বল রিমি কানে ঠোঁট ছুঁয়ে আবদার জানালো, চলো না রিমি, আমরা একটু আশপাশটা ঘুরে আসি। রিমি এই আবদারের অর্থ বুঝল। মানুষটা তাকে খুব করে কাছে পেতে চাইছে। শুধু উজ্জ্বল নয়, তার যে অবস্থা বেগতিক, কাছে পাবার নেশায় তাকেও কাবু করে ফেলেছে। অথচ উজ্জ্বলের সেই আবেগ ভরা ভালোবাসার আবদার রিমি নাকচ করে দিল। চোখের ইশারায় শ্রাবণীকে দেখিয়ে নিজে অপারগতা জানালো। শ্রাবণীকে দেখে উজ্জ্বল নিজেরাই অবদ্ধ উত্তেজনা সামাল দিতে না পেরে হঠাৎ করে রেগে গিয়ে দাঁত মুখ খিচিয়ে বেরিয়ে গেল সেখান থেকে। রিমি উজ্জ্বলের এই রাগ দেখে ভয়ে শিউরে উঠল। মনটা হঠাৎ ভীষণ কু ডাকল। তার থেকে উপেক্ষা পেয়ে যদি মানুষটা বিয়ে ভেঙে দেয় ভেবে নিজেও শ্রাবণীর হাত ধরে টানতে টানতে বেরিয়ে এলো ভিড় ঠেলে। রিমি ভিড় ঠেলে বাইরে আসতে আসতে উদ্ভ্রান্তের মতো খুঁজতে শুরু করলো মানুষটাকে। প্রায় অনেকক্ষণ ধরে খোঁজার পরও যখন উজ্জ্বলকে পেল না, সেই মুহূর্তে চিন্তায় ভাবনায় বুক ফেটে কান্না বেরিয়ে আসতে চাইল রিমির। শ্রাবণী রিমির চোখে জল দেখে অস্থির হয়ে উঠল। এই রিমিদি, কাঁদছিস কেন? কি হয়েছে? রিমি শ্রাবণীর ওর দিকে তাকালো। ততক্ষণে নিজের বিয়ে ভাঙার ভয়, বিবেক বুদ্ধি সব যেন ওর লোপ পেয়েছে। পরিস্থিতির চাপে পড়ে একেবারে হুট করে ওর মনে হলো এসব কিছুর জন্য একমাত্র দায়ী শ্রাবণী। আর যদি এই মেয়েটা ওর সাথে না আসতো তাহলে মানুষটাকে সে কখনোই নিরাশ করতো না। শ্রাবণী নরম কণ্ঠে বলা কথাগুলো ওর কানে গেলেও ভালো করে জবাব দিতে ইচ্ছে হলো না। রাগে ঘৃণায় বিষাক্ত চিন্তায় একাকার রিমি মুখের পর বলে বসল, তোকে আমাদের সাথে করে নিয়ে আসা একদমই উচিত হয়নি রে বৃষ্টি। আর শুধুমাত্র তোর জন্য হয়তো আমার বিয়েটা ভাঙতে চলেছে। বলেই মুখে ওনা চেপে ফুপি কেঁদে উঠল মেয়েটা। শ্রাবণী হুট করে এমন একটা কথা শুনে বিস্ময়ে হতভম্ব হয়ে গেল। মুখে হাত চাপা দিয়ে কোনোরকম ভাবে পড়ল, আমি? হ্যাঁ তুই। তোর জামাই দাদা আমার সাথে একটু আলাদা করে সময় কাটাতে চেয়েছিল, কিন্তু তোর জন্য আমি যেতে পারিনি। তাই তো মানুষটা আমাকে ভুল বুঝে কোথায় যেন চলে গেছে। রিমির কথার সম্পূর্ণ মর্মার্থ না বুঝলেও এতটুকু বুঝতে পেরেছিল তার উপস্থিতি ওদের মাঝে ঝামেলা তৈরি করেছে। শ্রাবণী রিমি সেই কথায় ভীষণ কষ্ট পেল। ফুপিয়ে কেঁদে বলল, আমাকে তাহলে বাড়ি রেখে এসো, তাহলে তো আর সমস্যা হবে না। শ্রাবণী প্রস্তাবখানা শুনে আশেপাশে তাকাতে রিমি চমকে উঠল। দেখল কাকা বিধুর সাথে খানিক দূরে দাঁড়িয়ে বিড়ি টানছে উজ্জ্বল। রিমি যেন প্রাণে জল ফিরে পেল উজ্জ্বলকে দেখতে পেয়ে। তারপর খপ করে শ্রাবণীর হাতটা চেপে ধরে ধূপধাপ পা ফেলে এগিয়ে এলো সেখানে।
উজ্জ্বলের দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে তাকালো বিধুর দিকে। বিধু রিমির বাবার কাকার ছেলে, উজ্জ্বলের বয়সী। তাকে দেখে বলল, কাকা তুমি কি ঘরে যাচ্ছ? কেনে? না মানে বৃষ্টির মেলা ঘুরতে মন লাগছে না, ঘরে যেতে চাচ্ছে, তুমি গেলেই ওকে নিয়ে যাও। বিধু যেন চমকে উঠল সেই মুহূর্তে। অকল্পনীয় কথাটা শুনে যেন থম মেরে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। এ যেন তার কাছে মেঘ না চাইতে জল। আজ 3-4 দিন ধরেছে মেয়েটাকে মনে মনে কল্পনা করে নিজের পৈরস পতন ঘটিয়েছে। সে কিনা এমন জঙ্গলে এমন রাতের অন্ধকারে তার হাতের মুঠোয় থাকবে ভাবতেই উত্তেজনায় শিরশির করে উঠল সর্বাঙ্গ। অশ্লীল অব্যর্থ ভাবনা মনে করতেই লকলক করে উঠল ভিতর মস্তিষ্কে ঘুমন্ত নর রাক্ষস। অতর্বাজে মুক্তঝরা হাসিটা ঝুলিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাবে, কিন্তু তুই যাবি না? রিমি এক কথায় উত্তর দিল না লজে। তবে উজ্জ্বল সুযোগ লুফে নিয়ে বলল, কাকা আমি হুয়াকে দিয়ে আসবো, এই তো এলাম, একটু মেলাটা ঘুরিলি। আরে কচি শালিকা, তুমি তো কিছুই খেলে না, তো যাবার আগে বলো কি খাবে, আমি কিনে আনছি। শ্রাবণী তখনও রিমির কটু কথার রেশ থেকে বের হতে পারেনি। তারপর হঠাৎ করে তাকে হাতবদল করে একজন অপরিচিতের সাথে বাড়ি পাঠিয়ে দেওয়ার জন্য রিমিকে ব্যস্ত হতে দেখে যেন আরও পাথর বনে গেল কষ্টে। কানাই গলায় আটকে আসায় উজ্জ্বলের কথার জবাব দিতে পারল না, শুধু মাথা দুলিয়ে না জানালো। রিমা দেরি না করে বিধুকে শ্রাবণীর দায়িত্ব কোনোরকম স্থগত করে উজ্জ্বলের সাথে পাড়ি জমালো নিজেদের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। ওদিকে তখন শিকারকে এত সহজে হাতের মুঠোয় পেয়ে বিধুর চোখে মুখে অস্বাভাবিক শয়তানি হাসি ফুটে উঠেছে। রাত তখন আনুমানিক প্রায় 8:30টার কাছাকাছি হবে। যানবাহনের অপ্রতুলতার কারণে পাহাড়ি জঙ্গলের পথে হাঁটছে শ্রাবণী আর বিধু। কিছুক্ষণ আগে তার সেই জমজমাট মেলার আসর ছেড়ে রওনা হয়েছে বাড়ির পথে। কিন্তু ঘুণাক্ষরেও টের পায়নি মেয়েটা যে সে বাড়ির পথ নয়, বরং উল্টো পথ এগিয়ে চলেছে বিধু নামক লোকটার সাথে। দেখতে দেখতে প্রায় আধা ঘন্টা পথ পাড়ি দিয়ে জনপদ পেরিয়ে যখন একটু নিস্তব্ধ ফাঁকা জায়গায় এসে পৌঁছালো, ঠিক তখনই নরপিশাচটা ওর ভালো মানুষের মুখোশ খুলে ছুঁড়ে ফেলল আধার ঢাকা জঙ্গলে। এক লহমায় খপ করে শ্রাবণীর হাত ধরে কাছে টেনে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। আহ, কি নরম শরীরে তোর, হারামজাদি। আচমকা এমন আক্রমণে দিশেহারা শ্রাবণী। ততক্ষণে ভয়ে জমে পাথর তার মস্তিষ্ক। শিরা উপশিরায় ছুটন্ত রক্তস্রোতটাও যেন বিহ্বলতায় থমকে গেছে। ভিতর মুখ দিয়ে বেরোনো হাড়িয়ার পচা গন্ধে পেটের ভেতর পাকিয়ে বমি ঠেলে আসার জোগাড়। তবে ওদিকে আপাতত ধ্যান নেই মেয়েটার। জীবনে প্রথমবার এমন নোংরা স্পর্শে ভয়ে আতঙ্কে কম্পিত কণ্ঠে বলে উঠল, আচ্ছা ছাড়ুন, কি করছেন কি এটা? বলে নিজেকে ছাড়াতে প্রাণপণে উদ্যত হলো মেয়েটা। ততক্ষণে বিধুর নোংরা হাত দুটো থেমে নেই। সদ্য কিশোরের গণ্ডি পেরিয়ে যৌবনের প্রথম ধাপে পা রাখা মেয়েটার শরীর ঠেলে বেরিয়ে আসা মধ্যমাকারের উরজ যুগল মথিত হতে শুরু করেছে শয়তানটার নোংরা স্পর্শে। কখনো বা হিংস্র হায়নার নাই খাবলে ধরছে কোমরের নরম মাংস। হা করে দাঁত বসাতে চাইছে গলার নরম ভাজে। শ্রাবণী বাচ্চার আশায় হামা করে কেঁদে উঠল। দুর্বল দুহাতের বাধাই কোনো মতে ঠেকানোর চেষ্টা করতে করতে শতবার চিৎকার করে নিজের অপারগতা জাহির করে সাহায্য চাইল। কিন্তু হায়, এই মুহূর্তে ওই শয়তানের লালসার হাত থেকে বাঁচাতে নিস্তব্ধ নিথর জঙ্গল থেকে কেউ ছুটে এলো না। কেউই না। শুধু মাঝে মাঝে কর্ণগ্রন্থিতে আঘাত হানল কিছু জঙ্গলি পশুর আর্তনাদ। ততক্ষণে ধস্তাধস্তি চোটে জামা ছিঁড়ে কাঁধে চলেছে। পেটের চামড়ায় পড়েছে নখের গভীর আঁচড়। ওনা হারিয়ে গেছে আধারে। আপনি কাঁদতে কাঁদতে নিজেকে ছাড়াতে কিভাবে যেন আঙ্গুল চালান করল শয়তানটার চোখে। তড়িৎ ব্যথা পেতেই হুট করে শ্রাবণীকে ছেড়ে সরে গেল জানোয়ারটা। আর সেই মোক্ষম সুযোগে চোখ কান বুঝে ছুট লাগালো মেয়েটা দিশাহীন হয়ে। জঙ্গলের ভেতর ঠিক কতক্ষণ যে শ্রাবণী ছুটেছিল সেদিন ওর মনে পড়ে না। তবে একটা আলোর ক্ষীণ রোশনির চোখে ভাসছে সেদিকে ছুটে একটু বাসার আছে।
তবে তার সমস্ত আশায় একরাশ ছাই পড়ে পৌঁছেছিল মাতালদের আড্ডায়। জঙ্গলের মাঝে আগুনের মশাল জেনে সেখানে ঢোল উৎসব আনন্দ উদযাপন করছিল কিছু বিদঘুটে চেহারার কৃষ্ণকায়ী সাঁওতাল যুবক। একটা কচি সুন্দরী মেয়েকে এভাবে জঙ্গলে একাকী দেখে নেশায় বুধ যুবকগুলোর চোখেও লালসার ক্ষুধা জেগে ওঠে। শ্রাবণী তাদের দেখে পুনরায় ভয় পেয়ে আবারও উল্টো পথে ছুট লাগালে কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় মাটিতে। সামনে তাকাতেই চারদের আলোয় দেখতে পাই অনেকগুলো কদাকার জঙ্গলি মানুষের মাঝে শার্ট প্যান্ট পরা উঁচু লম্বা এক সভ্য পুরুষ দাঁড়িয়ে। এই এই মেয়ে, কে তুই? কেউ একজন পাশ থেকে বলে উঠল, তবে তার তোয়াক্কা না করে শ্রাবণীর চোখের সামনে দাঁড়ানো মানুষটাকে দেখে ছুটি গিয়ে জাপটি ফুপিয়ে কেঁদে উঠল। দয়া করে আমাকে বাঁচান, আমি পথ হারিয়ে ফেলেছি। খানিক দূরে বসা সাঁওতাল যুবকগুলোর ততক্ষণে ছুটে এসেছে। শ্রাবণী তাদের দেখে ভয়ে সিটিয়ে নিজেকে আড়াল করতে চাইল লোকটার পিছনে। সাঁওতাল মধ্যযুগলগুলো ভয়ত শ্রাবণীকে দেখল, অতঃপর হেসে সাঁওতালি ভাষায় কিছু একটা বলল, যার অর্থ হলো মেয়েটা আমাদের সাথে এসেছে, ওকে আমাদের হাতে দিয়ে এখান থেকে বেরিয়ে যা। শ্রাবণীর সাঁওতালি ভাষায় বলা কথাগুলো বুঝে মানুষের পেছনে দাঁড়িয়ে উত্তর দিল, না না না, বিশ্বাস করুন, আমি ওদের চিনি না। আমি জঙ্গলে পথ হারিয়ে এদিকে চলে এসেছি। আমাকে দয়া করে ওদের হাতে ছাড়বেন না। শ্রাবণীর কথা শুনে একটা শব্দ তাকে খুব আলগোছে তাকে ছুঁয়ে দিয়ে বলেছিল, ডোন্ট ওয়ারি, আমি দেখছি। নিরঞ্জন, শ্রীধর, গগন, যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে এখান থেকে হটাও। আমি মেয়েটাকে এখান থেকে সেফ জোনে নিয়ে যাচ্ছি। শ্রীধর, গগন আর নিরঞ্জন একসাথে ইয়েস স্যার বলে সবকটা মাতালকে হটিয়ে পথ দেখিয়ে নিয়ে এসেছিল একটা গ্রামে। শুনশান নীরব গ্রামে কোথাও বিদ্যুতের ব্যবস্থা ছিল না। ঘুটঘুটে আধারের মাঝে মধ্যে কোথাও কোথাও একটা কেরোসিনের লণ্ঠন জ্বলছে, তারই ক্ষীণ আলো শুরু হয়ে লাগছে চোখে। শ্রাবণী সেই চারজন পুরুষের সাথে ভয় আর জড়তা নিয়ে একরাশ অবিশ্বাসের সাথে পা রেখেছিল সেই গ্রামে। উঠেছিল একজনের বাড়িতে, সেখানে একজন বয়স্ক মহিলা আর একজন বয়স্ক পুরুষ ছিল, যাদের ভাষা আর বেশভূষা দেখেই বোঝা যাচ্ছিল তারা আদিবাসী। মহিলাটা শ্রাবণীকে দেখে সাঁওতাল ভাষায় বলেন, কে গোমা তুমি? কি নাম তোমার? খুব আস্তে করে কাঁপা কাঁপা গলায় শ্রাবণী বলেছিল নিজের নাম। মহিলাটা বেশ যত্ন করে ওকে ঘরে নিয়ে গিয়েছিল। হারিকেনের আলোয় ওর ছেঁড়া পোশাক আর খামচির দাগগুলো দেখে বুঝেছিল মেয়েটার সাথে খারাপ কিছু হয়েছে। মহিলাটা বড্ড ভালো ছিল, তাই তাকে নিয়ে কুয়ার কাছে নিয়ে এসে হাত মুখ ধোয়ার জল এগিয়ে দিয়ে ঘর থেকে নিজের এক পাটি কাপড় এনে দিয়েছিল পরতে। মাথায় হাত বুলিয়ে বলেছিল, এটা এখন পরে নাও, চিন্তা করো না। আমার ছেলে নির্জন একজন পুলিশ, কাল সকালে তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। শ্রাবণী নিজের ছেঁড়া পোশাক পাল্টে সুতির কাপড়টা পরে কোনো মতে গা ঢেকে বেরিয়ে আসতেই পুনরায় আতঙ্কিত হয়ে গেছিল বাইরে হই হট্টগোল শুনে। বাড়ির সাঁওতালরা কাউকে ভালোবাসলে যেমন উজাড় করে ভালোবাসে, ঠিক তেমনি কাউকে শত্রু ভাবলে তার প্রাণ নিতেও দ্বিধাবোধ করে না। তখনকার সেই সাঁওতাল যুবকগুলো বাইরে থেকে আসা সভ্য মানুষটা সেই মুহূর্তে করা উদ্ধতা মোটো সহ্য করতে পারেনি। এই পাহাড় তাদের, এখানকার প্রতিটা সম্পদ তাদের, এখানে তাদের আইন চলে। তাহলে ওই বাইরের মানুষের সাহস হয় কীভাবে তাদেরকে হটিয়ে তাদের শিকারকে ছিনিয়ে নিয়ে আসে? ছেলেপুরো যুবক মিলিয়ে গ্রামের প্রায় অর্ধেক মানুষ হাতে ঢাল সারকি তীর ধনুক নিয়ে ঝাঁপিয়ে এলো নিরঞ্জনের বাড়িতে আসা বাইরের মানুষটার উপর। তাদের একই কথা, মেয়েটাকে তারা প্রথম দেখেছে, তাই ওকে তাদের হাতে তুলে দিতে হবে, না হলে এখানে রক্তারক্তির কাণ্ড ঘটে যাবে একেবারে। গ্রামের মোড়ল নিরঞ্জনের বাবা বুধু মুন্ডাকে ডেকে নিয়ে বোঝালো, দেখ বুধু, আমরা ভাই ভাই, বাহিরের কারোর জন্য নিজেদের মাঝে গন্ডগোল বাঁধিয়ে লাভ নেই, তার চেয়ে বরং ছেলেগুলো যা চাইছে দিয়ে দে। বুধুমুন্ডা ভীষণ বুদ্ধিমান লোক ছিলেন। মেয়েটার অবস্থা কিছুক্ষণ আগেই স্ত্রীর কাছ থেকে অবগত হয়েছিলেন, তাই বুদ্ধি খাটিয়ে বলেন, কোন মেয়ের কথা বলছো? আমার ঘরে যে মেয়েটা আছে সে ওই বাবুর স্ত্রী। এ কথা শুনতে চমকে উঠল উপস্থিত সকলে, কিন্তু সে কথা বিশ্বাস হলো না যুবকগুলোর, তাই তারা প্রমাণ চাইল। ওদিকে বুধুর বউ বাইরের পরিস্থিতি আজ করে ঘরে ঢুকে তাড়াহুড়ো করে শ্রাবণের সিঁথি ভরে সিঁদুর টেনে দিয়ে বাইরে নিয়ে গিয়ে বলেন, এই দেখো, তোমরা এই মেয়েটাকে কেন বাইরের মেয়ে নয়, আমাদের বাড়িতে যে বাবু বেড়াতে এসেছে তার বউ। চাঁদের আলোয় অস্পষ্ট আধারে তার
লম্বা মানুষটা শ্রাবণী থেকে খানিক দূরত্বে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ আগেই মহুয়ার রস সেবন করায় ঘোলাটে হয়ে আসছিল দৃষ্টিতেজ, তবুও শান্ত হয়ে দেখে যাচ্ছিল সব কিছু। উঠানে দাঁড়ানো লোকগুলোর মধ্যে থেকে একজন বৃদ্ধ মহিলা হারিকে নিয়ে এসে শ্রাবণী মুখখানা তুলে ধরে ভালো করে দেখে বলল, হ্যাঁ, এই মেয়ের তো বিয়ে হয়ে গেছে, কপাল ভরা সিঁদুর টানা দেখা যাচ্ছে। কিন্তু সাঁওতাল যুবকগুলো এসব কথায় বিশ্বাস করল না। তাদের একই কথা, মেয়েটাকে ওদের হাতে ছেড়ে না দিলে আজ রাত তারা রক্তারক্তি কাণ্ড ঘটাবে। অগত্যা সিঁদুর স্যারের কানে ফিসফিসে বলল, স্যার, ওদের না থামালে বিপদ আছে। আপনি নিজে গিয়ে বলুন মেয়েটা আপনার বউ, তাহলে যদি মানে। মানুষটা কিছু পল দাঁড়িয়ে কিছু একটা ভাবলো, তারপর হেঁটে এসে শ্রাবণীকে এক হাতে জড়িয়ে ধরে বলল, ও আমার বিয়ে করা বউ, ওকে নিয়ে যাবার মতো ভয়ঙ্কর কথা আপনাদের গ্রামের ছেলেরা বলে কিভাবে? গ্রামের মোড়ল লোকটার কথায় সেই যুবকদের দিকে তাকিয়ে সাঁওতালি ভাষায় দান ভৎসনা করলো আর হুকুম দিল ওখান থেকে চলে যেতে। কিন্তু তাতেও তারা নড়ল না, বরং বলল, ঠিক আছে, আমরা মেনে নিচ্ছি এই মেয়ে ওনার বউ। তবে উনি যদি সত্যিই ওই মেয়ের স্বামী হয়ে থাকে, তাহলে পবিত্র সৌর সরজমকে সাক্ষী রেখে আবার শঙ্কা করুক। সাঁওতালদের বিশ্বাসকেও পুজো করা পবিত্র শালগাছকে সাক্ষী রেখে মিথ্যা কথা বলতে পারে না। তাহলে স্বয়ং জিও অর্থাৎ জগদী ঈশ্বর তাকে শাস্তি দেন, তাও সকলের সামনে। নিরঞ্জনের বাবা বুধু মুন্ডার মুখ শুকিয়ে এলো ভয়ে। তবে সকলকে চমকে দিয়ে মানুষটা শ্রাবণীর হাত চেপে ধরে বলে উঠল, চলো, কোথায় যেতে হবে? আমি রাজি। সাঙ্গা মানে হলো বিয়ে। শ্রাবণী বিয়ের কথা শুনতে ভয়ে দুপা পিছিয়ে যেতে চাইল। তখনই নিরঞ্জনের মা তাকে বোঝালো, এই মুহূর্তে বাঁচতে চাইলে যা হচ্ছে তাতে গা ভাসাতে, না হলে প্রাণে ফেরা সম্ভব নয়। কারণ এই যুবকদের একমাত্র গ্রামের মানুষরাই থামাতে পারে। আর সেই গ্রামের মানুষদের কথা অবজ্ঞা করে তাদের খেপিয়ে দেওয়া যাবে না। শ্রাবণী সেই কথা শুনে একদমই চুপ হয়ে গেল। ব্যাস সেই মুহূর্তে এক ভিন্ন রীতিতে সরজমকে সাক্ষী রেখে সাঙ্গা করানো হলো শ্রাবণী আর অপরিচিত মানুষটির। পুনরায় এক আড়ি সিঁদুর মানুষটার হাতে দিয়ে পড়ানো হলো শ্রাবণী স্মৃতি ভরে। তারপর সবার কাছে আশীর্বাদ নিয়ে পাঠানো হলো নিরঞ্জনদের ঘরে। শ্রাবণীর আজও স্পষ্ট মনে আছে, নিস্তব্ধ নিঝুম ঘুটঘুটে অন্ধকারে ঢাকা ছোট্ট ঘরটাই ক্ষীণ হয়ে চলছিল হ্যারিকেনের চলতে। তারই সামান্য হলদে আলোয় মেঝেতে বসে দুহাতে হাঁটু খামচে ধরে ভয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল সে। তার সামনে দেওয়ালের দিকে তাকিয়ে কোমরে হাত টেকে অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়েছিল সেই লম্বাটে বলিষ্ঠ মানুষটা। বন্ধ দরজার বাইরে থেকে তখনও ভেসে আসছিল গন্ডগোলের আওয়াজ। এই মেয়ে, চুপ! যা সর্বনাশ হয় তাই তোমাদের হয়ে গেছে, এখন কান্না করে কি হবে? লোকটা ধমক শুনে ভয়ে আরও জড়সড় হয়ে গেছিল সে। ভয়ে কণ্ঠনালী শুকিয়ে একাকার হয়ে গেছিল। লোকটা শ্রাবণীর দিকে ফিরে সামনে খাটিয়ায় বসে বসে বলেছিল, এই মেয়ে, বাড়ি কোথায় তোমার? কার সাথে এসেছো? শ্রাবণী ভয়ে আতঙ্কে এতটাই তটস্থ হয়ে গিয়েছিল যে কান্নার দমকে একটা প্রশ্নেরও জবাব দিতে পারেনি। নিশ্চয়ই বয়ফ্রেন্ডের সাথে এসেছো, তাই না? না হলে এত রাতে এমন একটা বিপজ্জনক জায়গায় তোমার বাবা মা ইচ্ছে করে নিশ্চয়ই ছাড়বে না। শ্রাবণী কাঁপতে কাঁপতে মানুষটার ধমক শুনছিল আর মাঝে মাঝে হেসকি তুলে কাঁদছিল। কিন্তু সন্ধ্যা থেকে এই পর্যন্ত তার সাথে ঘটা চলা একের পর এক ঘটনার বিহ্বলতা তাকে এতটাই ট্রমাটাইজ করে দিয়েছিল যে সে কোনো রকম স্বাভাবিক প্রশ্নের জবাব দেওয়ার অবস্থায় ছিল না। মস্তিষ্ক অবশ হয়ে আসছিল, মনে হচ্ছিল যেন এখনই জ্ঞান হারাবে সে। সেদিন রাতে ওইটুকুন বাচ্চা মেয়েটার উপর দিয়ে যে তাণ্ডব বয়ে গেছিল তা ভাষায় অবর্ণনীয়। কোনো স্বাভাবিক মানুষ সহ্য করতে পারত না, কিন্তু শ্রাবণী পেরেছিল। হয়তো একটু বেশি পরিণত মস্তিষ্কের ছিল বলেই পরিস্থিতির ভয়াবহতা সম্পর্কে আজ করে কোনোরকমভাবে নিজেকে ধরে রেখেছিল, যাতে একটা সুযোগ পেলে সে ছুটে পালিয়ে যেতে পারে। এই বেয়াদব মেয়ে, বয়স কত তোমার? এই বয়সে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াও? তোমার মতো মেয়েদেরকে তো চাপকে পিঠের চামড়া তুলে ফেলা উচিত। দেখেছো কি এক কাণ্ড ঘটে গেল তোমাকে বাঁচাতে গিয়ে, অভদ্র মেয়ে! বলে বিরক্তি নিয়ে মাথায় এলোমেলো চুলগুলো হাতের মুঠোয় টেনে ধরল মানুষটা। বেশ কিছুক্ষণ নীরব রইল চারপাশ।
শুধু মাঝে মাঝে নিঃশ্বাসে ফোঁস শব্দ জানান দিচ্ছিল লোকটার ভয়ঙ্কর রাগের তেজের আস্ফালন। এরই মধ্যে লোকটা হুট করে খাটিয়া থেকে নেমে শ্রাবণীর সামনে ঝুঁকে হাঁটুকে বসেছিল। 3 আঙ্গুলের শক্ত চাপে শ্রাবণী গাল চেপে ধরে বলেছিল, Listen, it was just an accident. You are just a kid. And that's why it doesn't mean anything. Hey, baby girl, are you listening to me? Look at me, duffer. শ্রাবণী কম্পিত শরীরের মানুষটার ওই আগুন ছড়া দৃষ্টিতে কোনো রকমই তাকিয়েছিল। লোকটা শ্রাবণী সেই দৃষ্টিতে আরও কঠোর দৃষ্টিতে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলেছিল, শোনো মেয়ে, আজ যা কিছু হলো এইসব ঘটনাগুলো আজকের পর থেকে একদম ভুলে যাবে। ভুল করে কখনো কল্পনাতেও আনবে না কোনোদিন, মনে থাকবে? শ্রাবণী ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে মাথা নেড়ে সম্মতি জানিয়েছিল। লোকটা আবারও হিসিয়ে বলেছিল, কাল সকালে সূর্য ওঠার আগে তুমি এই এলাকা ছাড়বে। তোমার বাড়ি ফেরার ব্যবস্থা আমি করে দেব। আর কখনো যেন তোমাকে এই এলাকায় দ্বিতীয়বার দেখতে না পাই। সেই পুরনো স্মৃতির শেষ পাতাটুকু পড়ে শ্রাবণী চোখ খুলে তাকালো। ততক্ষণে 2 চোখের কোণ ঘেঁষে টপ টপ করে গড়িয়ে পড়ছে ছোট ছোট মুক্ত বিন্দু। সত্যি মানুষের তাকে বাড়ি ফেরার ব্যবস্থা করে দিয়েছিল। দরজার ওপাশে দাঁড়ানো নিরঞ্জন নামের একজনকে ডেকে বলেছিল যেন ভোরের আলো ফোটার আগেই আমাকে আমার বাড়িতে দিয়ে আসে। লোকটা এস স্যার বলে সম্মত হয়েছিল। তারপর প্রায় শেষ রাতের দিকে যখন এলাকার কোলাহলগুলো থেমে গিয়েছিল, মানুষটা বেরিয়ে গিয়েছিল সেখান থেকে, তার কিছুক্ষণ পরে রাতের আধারে নিরঞ্জন তাকে নিজের মোটর বাইকে চাপিয়ে রওনা হয়েছিল তার বাড়ির উদ্দেশ্যে। প্রায় সকাল 7টা তখন তাকে নিয়ে লোকটা পৌঁছেছিল, তখন শশী বাড়ির উঠানে গোবর লেপ দিচ্ছে। শ্রাবণীর আজও স্পষ্ট মনে আছে সেদিনের পর কি ভয়ঙ্কর টোমার মধ্যে দিয়ে কেটেছিল তার কয়েকটা মাস। প্রায় 3 মাস জ্বরে ভুগেছিল সে। রাতে ভালো করে ঘুমাতে পারত না। ঘুমের ঘরে সেই ভয়ঙ্কর ঘটনাগুলো দুঃস্বপ্ন হয়ে ভেসে উঠত চোখের পাতায়, যা দেখে মাঝে মাঝে সে চিৎকার দিয়ে উঠত। আবার কখনো কখনো বিড়বিড় করে সে সব যেন বলতো। একাকিত্বে ভয় পেত, অন্ধকার দেখলে ভয় পেত, সবচেয়ে বেশি ভয় পেত অপরিচিত পুরুষ মানুষ দেখলে। অজানা মানুষের ভিড়ে ভয় থরথর করে কাঁপত ওর গোটা মস্তিষ্ক থেকে সর্বাঙ্গ। সেদিনের পর থেকে চঞ্চল প্রাণবন্ত মেয়েটা কোথায় যেন হারিয়ে গিয়েছিল। ঘরকুনো হয়ে গিয়েছিল একেবারে। বাইরের সব কিছু থেকে নিজেকে গুটিয়ে সবার থেকে আড়ালে লুকিয়ে রাখতে শুরু করেছিল সে নিজেকে। সেই সময়টুকুতে ফাল্গুনী ছিল ওর সবসময়ের সঙ্গী। মেয়েটার বন্ধুত্ব, ভালোবাসা আর যত্নকে একটু একটু করে ট্রমা থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছিল। ওদিকে সুভদার শশীও সে সময় বাবা মায়ের দায়িত্বটা দারুণভাবে পালন করেছিল। মেয়েকে যতটা সম্ভব আগলে রেখেছিল বুকে। একবারও জিজ্ঞেস করেনি সেদিন রাতে ওই শাহতল পল্লীতে ঠিক কী ঘটেছিল, কারণ নিরঞ্জন নামে লোকটা যতটুকু বলেছিল শুধু অতটুকু শুনেই তারা বুঝেছিল তাদের মেয়ের সাথে ঠিক কতটা বর্বরচিত কাণ্ড ঘটে গেছে। যদিও পরের দিন অবশ্য বিন্দু ফোন দিয়ে খুব কানাকাটি করে সেদিন রিমি করা নোংরা ব্যবহারের কথা জানিয়েছিল। শশী আর সুবোধ বিন্দুকে কোনো কথা শোনেনি সেদিন, শুধু মুখের উপর ফোন কেটে দিয়ে বুঝিয়ে দিয়েছিল তার সাথে চিরতরের সম্পর্ক ছিন্ন করেছে তারা। এরপর থেকে শ্রাবণীর মাঝে বিরাট এক পরিবর্তন এলো। নিজেকে নিজে সেই পুরনো স্মৃতিগুলো থেকে টেনে বাইর করতে ধীরে ধীরে আসক্ত হয়ে পড়ল পড়াশোনার প্রতি। শ্রাবণীর ভাবনায় ইতি টেনে চোখ বুজে দীর্ঘশ্বাস ছাড়ল। বুকের মাঝে আজও স্পষ্ট সেই কম্পন, সেই স্মৃতিগুলো যেন আজও জীবন্ত মস্তিষ্কের ভেতর। কিছুক্ষণ আগে সেই উতলে ওঠা অনুভূতিগুলোকে নিজের মাঝে মাটি চাপা দিয়ে মনে মনে আওড়ালো। আমি কখনো আপনার কাছে নির্লজ্জের মতো ছুটে যাব না হৃদয়েশ্বর। আমি ভাগ্যে বিশ্বাসী। ভাগ্য সেদিন আমাদের জুড়ে ছিল। আমার আপনার বন্ধন যদি সত্যি লেখা থাকে তাহলে ভাগ্যই আপনাকে আবার আমার সাথে জুড়ে দেবে। অভি আর সজল যখন বাড়িতে পৌঁছালো তখন সকাল 7টা বাজে। রেখা তার নতুন কাজের বউটাকে নিয়ে রান্নাঘরে ব্যস্ত। কালকে সেই বাজারগুলো বের করে রান্নার আয়োজন শুরু করেছে। অভি আর সজলকে ঘেমে নিয়ে একাকার হয়ে ঢুকতে দেখে এগিয়ে এলো বাইরে, বলল, তোমরা এসে গেছো বাবা, যাও গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো, আমি তোমাদের জন্য কফি বানাচ্ছি। আন্টি, আপনি এত কষ্ট করার দরকার ছিল না, আমরাই ম্যানেজ করে করে নিতাম। তাছাড়া আজ দুপুর থেকে রান্নার লোক আসছেই তো। রেখা অভির কথা শুনে এমন করে আটকে উঠল যেন কি ভয়ঙ্কর কথা সে
বলে ফেলেছে। ছি ছি বাবা, রান্নার লোক আসছে মানে আমি কি মরে গেছি? অভিরেখার এক কথায় অপ্রস্তুত হাসলো, ছোট্ট একটা কাশি দিয়ে বলল, না না আন্টি, আপনার কষ্ট হবে। তাছাড়া রেখা অভির মুখের কথা কেড়ে নিল, বড্ড দুঃখী চেহারা করে বলল, এই না, তুমি গতকাল রাতে আমায় বললে তোমরা সকলে নাকি আমার ছেলের মতো, তাহলে আজ যখন আমি মায়ের মতো একটু খাওয়ার দায়িত্বটা নিতে চাইছি তখন এইসব কথা আসছে কেন? অভিরেখার এই কথায় কি জবাব দেবে তৎক্ষণাৎ বুঝতে পারল না, তবে এইটুকু বুঝলো মহিলার রাগী স্বভাবের হলেও খুব নরম মনের, যাকে ভালোবাসে তাকে নিজের সবটুকু উজাড় করে দেয়। আসলে কেউ কেউ আছে না, রাগের মধ্যে দিয়ে নিজের অগাধ ভালোবাসা প্রকাশ করে। ইনিও তেমনই একজন রাগী অথচ কেয়ারিং প্রোটেক্টিং মমতাময়ী মা। অভি তবু বলল, না না আন্টি, আপনি সবসময় আমাদের জন্য কষ্ট করবেন না দয়া করে। কারণ কখন আমরা বাড়িতে থাকবো কখন থাকবো না তার তো ঠিক নেই। অযথা আপনাকে ততক্ষণ আমাদের জন্য অপেক্ষা করতে হবে। তাই আপনি যাই বলুন, আপনার ঘাড়ে আমাদের এতগুলো মানুষের রান্নার দায়িত্ব ছাড়তে পারলাম না। তবে হ্যাঁ, আপনি শখ করে কিছু খাওয়াতে চাইলে না করব না। সজল মায়ের গম্ভীর মুখটা দেখে বুঝলো খানিক মন ভেঙেছে তার, কিন্তু এটাও তো মানতে হবে তাদের নিজস্ব একটা প্রাইভেসি আছে। কারো বাড়িতে ভাড়া নিয়ে এভাবে খাওয়ার দায় ঝেড়ে ফেলতে পারে না। তার মা ভীষণ আবেগী, এসব চট করে বুঝবে না, তাই নিজেই উদ্বেগ দিয়ে বলল, হ্যাঁ মা, স্যার তো ঠিকই বলেছেন। তাছাড়া ওনাদের যে কাজ তাতে আমাদের মতন রুটিন মাফিক 3 বেলা আয়েশ করে খেতে বসলে চোর বদমাশ কখন ধরবেন? তাই তুমি ওটাই করো যা স্যার বললেন। ঠিক আছে বাবা, তাহলে তোমার রান্নার লোকটাকে কাল আসতে বলো, কারণ আজ ইতিমধ্যে আমি তোমাদের খাবারের সব বন্দোবস্ত করে ফেলেছি। অভি মনে মনে ভারী নিঃশ্বাস ফেলে মৃদু হেসে সাই জানিয়ে চলে এলো উপরে। নিজেদের জন্য বরাদ্দ করা ঘরে ঢুকতেই পাপি একটা ফাইল ওর সামনে বাড়িয়ে দিল। কিছুক্ষণ আগে পলাশপুর থানা থেকে এটা দিয়ে গেল। অভি ব্যস্ত হতে ফাইলখানার উপরে থাকা কভারটাকে টেনে ছিঁড়ে ভিতর থেকে কাঙ্ক্ষিত ফাইলটা বের করেই খুলে চোখের সামনে ধরল। সেখানে একটা পরিচিত মুখের পাসপোর্ট সাইজের প্রতিচ্ছবি আটকানো, তার পাশে নাম লেখা নিরঞ্জন মুন্ডা, তার নিচে কালো কালি দিয়ে বড় বড় করে লেখা 4 বছর আগের একটা তারিখ, আর ঠিক তারই পাশে লেখা ডাইড অন রোড অ্যাক্সিডেন্ট। অভি নিরঞ্জনের ছবিটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। মনে পড়ল আজ থেকে 4 বছর আগে সেই ভয়ঙ্কর রক্তাক্ত স্মৃতি। সেদিন সেই অজ্ঞাত পরিচয় মেয়েটাকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়ে শেষ রাতের নেশায় এটে আসা ঝাপসা চোখে সে গগন আর শ্রীধরের সাথে রওনা হয়েছিল পুরুলিয়ার সার্কিট হাউসের উদ্দেশ্যে, যাতে তাদের নিয়ে সকালবেলায় গ্রামের লোকজন আর কোনো ঝামেলা তৈরি না করে। কিছুক্ষণ পর রঞ্জনও মেয়েটাকে নিয়ে রওনা হয়েছিল তার বাড়ির উদ্দেশ্যে। তবে সেই যাওয়াই নিরঞ্জনের শেষ যাত্রা ছিল। সে আর কোনোদিন ফিরে আসেনি। ওকে কেউ বা কারা ওর শরীরটাকে থেতলে দিয়েছিল গাড়ির তলায় পিষে। অভি সেদিন পারেনি নিরঞ্জনের হত্যার আসল কারণ উদ্ঘাটন করতে। পুলিশি তদন্তে ব্যাপারটা অ্যাক্সিডেন্ট ধরা হলো, পরবর্তীকালে ও জানতে পেরেছিল এটা একটা মার্ডার কেস। অভি তাতে তা চেপে নিজেকে সামলে নিল। এখনই তাকে উত্তেজিত হলে চলবে না। নিরঞ্জনের সাথে আরও অনেক নির্দোষ মানুষের খুন কিনারা করতে হবে তাকে। এই তুফানগঞ্জের মাটিতে অনেক অনেক রহস্য বহুকাল ধরে দাফন করে রাখা আছে, যার পর্দা যেই সরানোর চেষ্টা করেছে সেই হারিয়ে গেছে মৃত্যুর মতো ভয়াবহ নির্মমতার আধারে। তবে তাকে তো ভয় পেলে চলবে না, সে যে কথা দিয়েছে কাউকে এসবের পর্দা ফাঁস করে ছাড়বে। তাছাড়া তার জন্য তো সেদিন নিরঞ্জনের প্রাণটা চলে গেল, তার কারণেই তার বৃদ্ধ বাবা মায়ের চোখে জল ঝরেছিল। আর সেই ছোট্ট মেয়েটা, তারই বা কী পরিণতি হয়েছিল সে জানে না। সেদিন তন্ন তন্ন করে খুঁজেও তাকে বা তার লাশটাকে পাওয়া যায়নি বলে অভি আজও বিশ্বাস করে মেয়েটা বেঁচে আছে। তবে কোথায় আছে, তার কি পরিচয়, সবটুকু হারিয়ে গেছে নিরঞ্জনের সাথে। সদ্য স্নান সেরে বাথরুম থেকে বেরিয়ে আসতেই অভির মোবাইলটা বাজতে শুরু করলো। সেই সাথে সকালের আরামদায়ক আমেজটাকে আরও মনোমুগ্ধকর করে তুলল মিউজিক ছাড়া মিষ্টি কণ্ঠের প্রাণজন্য রবীন্দ্রসঙ্গীত। অভি খানিকক্ষণের জন্য থমকে দাঁড়িয়ে রইল টাওয়াল হাতে নিয়ে, কিন্তু ফোনটাকে রিসিভ করার তেমন একটা তৎপরতা দেখল না। ফোনটা এভাবেই বাজতে বাজতে শেষ পর্যন্ত কেটে গিয়ে
আবারও নতুন উদ্যমে বাঁচতে শুরু করলো। বাপি হাতে করে কফির ট্রেখানে নিয়ে রুমে ঢুকে অবিকে ওভার নিস্পন্দন হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কিরে ফোনটা তোল, কখন থেকে বেজে যাচ্ছে। অবি জবাব দিল না, টাওয়েলটা নিয়ে চলে গেল বেলকনিতে মিলতে। বাপি একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা হাতে নিয়ে রিসিভ করে বেশ উৎফুল্ল কণ্ঠে বলল, কেমন আছো আন্টি? আঙ্কেলের শরীরটা ভালো তো? আমরা ভালো আছি বাবা, তোমার বন্ধু কোথায়? বাপি মনোরমার কথায় ঠিক কি জবাব দেবে তৎক্ষণাৎ মাথায় এলো না, তবুও সবসময়ের মতো করেই মিথ্যাটাই বলল, আন্টি ওবি আসলে রুমে নেই, ও মাত্র বাথরুমে ঢুকেছে। ওবি স্নান করে বেরোলে আমি দিচ্ছি। মনোরমা বাপির কথা শুনে যা বোঝার বুঝে নিল। এ তো নতুন কোনো ঘটনা নয়, দীর্ঘ 5 বছর ধরে তো সে এভাবে ছেলের কাছে উপেক্ষার পাত্রী। যদি অতীতে সেই কালো দিনটাকে কোনোভাবে মুছে ফেলা যেত। মনোরমা চোখ জোড়া বন্ধ করে দীর্ঘশ্বাসটা লুকিয়ে পড়ল, ঠিক আছে, সমস্যা নেই, আমি এমনিই ফোন করেছিলাম, রাখছি। বাপি আসলে কি বলবে জানে না, কারণ সেও যে নিরুপায়। বাপির ভাবনার মাঝেই মনোরমা লাইন বিচ্ছিন্ন করে দিল। ওদিকে মনোরমার পাশের চেয়ারে বসে দুলাল সাহেব স্ত্রীর কাঁধে হাত রাখলেন। তারও যে চশমার আড়লে চোখ দুটো ছলছল করছে। মনোরমা ফোনটা ডাইনিং টেবিলের উপর রেখে দিয়ে আঁচলে চোখ জোড়া মুছল, স্বামীর দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আমাদের ছেলেটা কি কোনোদিনও আমাদের ক্ষমা করবে না? না হয় একটা ভুল আমাদের দিয়ে হয়ে গেছে, তাই বলে। শান্ত হও রমা, ওর রাগ যে সম্পর্কে কি তুমি জানো না? তাছাড়া আমাদের উপরে ওর রাগ হওয়াটা অন্যায় তো নয়, বরং ও যে আমাদের যোগ্য শাস্তি দিচ্ছে তাতে আমার সন্তুষ্টি। মনে হচ্ছে সত্যি সত্যি পাপের প্রায়শ্চিত্ত করছি। মনোরমা হাওয়া করে কেঁদে স্বামীর বুকে মুখ লুকালো। ওগো, আমার ছেলেটাকে তুমি আমার কাছে ফিরিয়ে এনে দাও। আমি দরকার হলে ওর পায়ে পড়ে ক্ষমা চাইবো, তবুও দোহাই লাগে তুমি ওকে আমার বুকে ফিরিয়ে এনে দাও। 5টা বছর ধরে এই বুকটা খা খা করছে, শুধুমাত্র ওকে একটু বুকে জড়িয়ে ধরবো বলে, ওর মুখ থেকে আরেকবার মা ডাক শুনবো বলে। তুমি ওকে এনে দাও প্লিজ দুলাল, প্লিজ। দুলাল বাবু কি বলে স্ত্রীকে সামলাবেন জানেন না, শুধু এটা জানেন তাদের করা সেদিনের সেই ভুলটা তাদের সন্তানকে তাদের থেকে হাজার হাজার মাইল দূরে ঠেলে দিয়েছে। স্থানিক দূরত্বে নয়, মানসিক দূরত্বে। মা, আমি একটু বেরোলাম। এ কি, কাঁদছো কেন? বলে মায়ের পাশে এসে দাঁড়ালো। পরপর তাকালো বাবার মুখের দিকে, তারও চেহারায় একরকম কষ্টের ছাপ। দাদাভাইকে ফোন করেছিলে তাই না? কাল রাতেই দাদাভাই আমাকে কল করেছিল, কথা হয়েছে আমার তার সাথে। চিন্তা করো না, ও ঠিক আছে। আমাদের কথা কিছু বলেনি না? অন্তরা এক কথায় জবাবে মৌন রইল। মনোরমা বলল, বুঝেছি, থাকার বলতে হবে না। তা তুই এত সকালে কোথায় চললি? তোমাকে বলেছি না আমার ফোন ওখানে গিয়ে হারিয়ে গিয়েছিল। দাদাভাই কাল রাতে অনন্দিতা দির অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে। আমি আর দি দুজনে মিলে ফোন কিনতে যাচ্ছি। ঠিক আছে, সাবধানে যা। বলে আবারও দীর্ঘশ্বাস চালো। যাক, বাবা মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করলো, বোনটাকে প্রাণ দিয়ে ভালোবাসে ছেলেটা। মনোরমা নিজেকে সামনে বোঝালো, তার হয়তো মা হিসেবে এটাই প্রাপ্তি। এই যে সম্পর্কের সবকটা সুতো কেটে গেলেও আজও একটা সুতো অটুট হয়ে রয়েছে, এই বা কম কি? থাক না, ভাই বোন দুজনে এভাবে একে অপরের সাথে এক সুতোই বাঁধা হয়ে। মনোরমার আজও মনে পড়ে সেই পুরনো দিনগুলির কথা। ছোট্ট অভিটা যখন তার কোল আলো করে এলো, তখনই ছোট্ট ছোট্ট হাত দুটো দিয়ে কি দারুণভাবে আঁকড়ে ধরতে চাইতো মনোরমার মিষ্টি মুখটাকে। ওই সুন্দর নয়নজোড়া দিয়ে তাকিয়ে থাকতো তার দিকে গভীরভাবে, তারপর ফোকলা দাঁতে হেসে অর্থহীন ভাষায় নিজের আনন্দ জাহির করত। অভি সেই প্রথম বসতে শেখা, নিজের পায়ে দাঁড়াতে শেখা, প্রথমবার হাঁটতে শেখা, প্রথম মা বলে ডাকা, সব কিছুতেই তো মনোরমা তার পাশে ভরসা হয়ে দাঁড়িয়েছিল। তাহলে সেদিন কেন নিজের সন্তানকে ঠেলে দিল গাঢ় অন্ধকারের দিকে? কেন বুঝলো না চোখের সামনে দিয়ে ছেলেটা তার একটু একটু করে হারিয়ে যাচ্ছে? অস্তমিত হচ্ছে এক সুন্দর সম্পর্কে। মনোরমা আবারও একবার চোখের জল মুছল। এছাড়া তার আর উপায়ই বাকি। মে আই কাম ইন স্যার? সেদিন বিকেল, রেখার নিমন্ত্রণ রক্ষা হেতু দুপুরে
থানা থেকে তাড়াতাড়ি ফিরেছে অভি। ভাত ঘুম দেওয়ার অভ্যেস তার কোনোদিনই ছিল না, তাই অবসরে কয়েকটা দরকারি ফাইল ঘাঁটছিল সে। ঠিক তখনই একটা মিষ্টি বাচ্চা কণ্ঠ শুনতেই উকি দিয়ে তাকালো দরজার দিকে। দেখলো তার রুমে দরজার বাইরে সূর্য দাঁড়িয়ে আছে। বাচ্চাটার সাথে খানিক আগে খাবারের টেবিলে পরিচয় হয়েছে ওর। ভারী মিষ্টি আর স্মার্ট ছেলে। অভি কেন জানি ওকে খুব ভালো লেগেছে। ফাইলটা বন্ধ করে সরিয়ে রেখে বলল, ইয়েস ইউ উইল। সূর্য গুটি গুটি পায়ে হেঁটে অভির সামনে এসে দাঁড়ালো। অভি সূর্যকে কাছে টেনে এনে কোলের উপর বসালো। এক হাতে জড়িয়ে ধরে অপর হাতে গোলুমোলু নরম গালটা টেনে দিয়ে আদর করে দিল। সূর্য গাল টেপায় বিরক্ত হয়ে অভির হাত সরিয়ে দিয়ে বলল, প্লিজ ডোন্ট, ইট ফিলস ইরিটেটিং। ওকে, আই এম সরি। ইটস ওকে। বলে সূর্য অভির এক হাত ধরে ভালো করে উল্টে পাল্টে দেখে বলল, ইজ ইট রিয়েল? অভি পুরো কুচকে বোঝার চেষ্টা করলো আসলে সে কোনটার কথা বলতে চাচ্ছে। বলল, কোনটার কথা বলছিস তুই? তোমার মাসলগুলো ফেক, তাই না? তোর এমন কেন মনে হচ্ছে এগুলো ফেক? এমন মাসল তো তোর দাদারও আছে। ইউ আর রাইট। আচ্ছা, তোমার গার্লফ্রেন্ড আছে? না, নেই। কেন? হোয়াট? তুমি এত বড় দামড়া একটা ছেলে হয়েও তোমার গার্লফ্রেন্ড নেই? ছি ছি, সেই মনেও। সূর্য এমনভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথাগুলো বলল যেন গার্লফ্রেন্ড না থাকায় অভিজাত চলে গেছে। অমিত অতিরিক্ত খায়, ধরুন ওয়াশরুমে ছিল এতক্ষণ। ও বেরোতেই ওকে ঠেলে বাপি গিয়ে আস্থানা গেল সেখানে। আসলে চাপ ধরে রাখা সম্ভব হচ্ছিল না। গতকাল রাতে সমাদের বাড়ির অতিরিক্ত আদরগুলো আজকের ওভারলোড পড়ার সাথে সাথেই হুড়মুড় করে ছুটে বেরিয়ে আসতে চাইছিল যেন। অমিত টাওয়াল দিয়ে হাত মুছতে মুছতে সূর্যের বলা কথাগুলো শুনে বলল, ওই হাফ প্যান্ট গার্লফ্রেন্ড কথার মানে বুঝিস? হাফ প্যান্ট? হোয়াট হাফ প্যান্ট? আই এম সূর্য মৈত্র। টক টু মি রেসপেক্টফুলি। তবে রে বাদর। অভি হাত উঁচু করে অমিতকে থামিয়ে দিল। অমিত, শাট আপ। ভুলে যাস না ও বাচ্চা। কে বাচ্চা? আমি? আমাকে দেখে তোমার বাচ্চা বলে মনে হয়? আমি ক্লাস 2-তে পড়ি, এইজ 8+। যেটা তোমার মতো একটা ধেড়ে ছেলের নেই সেটা আমার আছে। অমিত আর অভি দুজনই একসাথে অবাক হয়ে তাকালো। অমিত তো বলেই ফেলল, কি কি এমন আছে তোর যা ওর নেই? সূর্য নিজের টি শার্টের কলার ঝাঁকিয়ে সোয়াগ দেখিয়ে বলল, গার্লফ্রেন্ড। অভি আর অমিত দুজনে এত পরিমাণ জমকালো যা ভাষায় প্রকাশ করার মতো না। ঠিক তখনই নিচ থেকে রেখার গলার আওয়াজ পাওয়া গেল, তার ম্যাম এসেছে। আসছি মা বলে বেরিয়ে যেতে নিয়েও ঘুরে দাঁড়ালো সূর্য। অভির দিকে তাকিয়ে বলল, শোনো স্যার, তোমাকে যেহেতু আমার পছন্দ হয়েছে তাই তোমার জন্য একটা ফেভার করতেই পারি। কেমন ফেভার? তুমি চাইলে আমি তোমার জন্য গার্লফ্রেন্ড খুঁজে দিতে পারি। ইনফ্যাক্ট এক্ষুনি ব্যবস্থা করে দিতে পারি। তাই নাকি? দে তো বাপ, আমার এই জন্ম সিঙ্গেল বন্ধুটার একটা রেডিমেড গার্লফ্রেন্ড জোগাড় করে দে, তাহলে আমরা সবাই একটু শান্তিতে বাঁচি। ওয়াই নট? এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। বলেই ছুটে সিঁড়িতে নিচে নামতে নামতে চেঁচি বলে উঠল, ও মিস, তুমি আমার অফিসারের গার্লফ্রেন্ড হবে? সূর্যের গলার চিকন কণ্ঠের আওয়াজখানা উপরতলা নিচ জুড়ে ঝঙ্কার তুলে বেজে উঠল। অভি আর অমিত দুজনেই একে অপরে মুখ চাউচাই করে নিচে ছুটল তস্ত্র পায়ে। ওদিকে শ্রাবণী সবেমাত্র সোফায় গিয়ে বসেছিল। অমন একখানা কথা শুনে প্রথমে কিছু বুঝে উঠতে না পারল। সূর্য যখন ওকে দেখে চপল পায়ে ছুটে এসে জড়িয়ে ধরে বলল, ও বৃষ্টি মিস, তুমি প্লিজ না করো না, তাহলে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। প্লিজ তুমি আমার অফিসারের গার্লফ্রেন্ড হয়ে যাও। শ্রাবণী সূর্যের এমন বিদঘুটে আবদার শুনে ভ্যাপাচাকা খেয়ে চমকে সামনে তাকাতেই থতমত খেয়ে গেল। কারণ ওর সামনে মাত্র কয়েক হাত দূরে দাঁড়িয়ে ওরই হৃদয়স্বর ওর স্বপ্ন পুরুষটা। দেখতে দেখতে অভির বেশ কয়েকদিন কেটে গেছে এই তুফানগঞ্জের মাটিতে। সেই প্রথম দিনের পর আর তেমন একটা গ্যাঞ্জাম বা ঝামেলা তৈরি হয়নি। তবে সম্রাট মহাপাত্র আর তার ছেলে তাকে দূর থেকেই এড়িয়ে চলে। অভিও দূর থেকে তাদের দেখে নিজেও দ্রুত সমঝে চলে। তবে আজ হঠাৎই তুফানগঞ্জের থানায় এক নতুন মানুষের মুখ দেখা গেল। সরষে হলুদ রঙের টয়োটা ইনোভা গাড়িটা যখন থানার সামনে এসে দাঁড়ালো তখনই সবার নজর আটকালো সেই গাড়ির দিকে। প্রায়
মিনিট দুয়েকের মাথায় লীলচে ধূসর জমিনের লাল পেতে ইক্কত শাড়ি পরা বেশ লাসময়ী এক নারী চোখে বাদামি রোদ চশমা পরে বেরিয়ে এলো বাইরে। অর্ধাঙ্গে তার এয়ার হোস্টেস কাট টকটকে লাল ব্লাউজ, গলায় রেজিন বিডস এর ম্যাচিং হার, লালচে খয়েরি রঙের মাঝারি স্ট্রেট চুলগুলা ছড়িয়ে রয়েছে পিঠ আর কাঁধে। বাম হাতের কবজিতে বাঁধা রোলেক্সের ঘড়িতে সময় দেখে ব্যান্ডেড লেডিস পার্সটা চেপে ধরে হেঁটে এলো থানার ভেতরে। ভেতরে আসতে পারি? টেবিলের সামনে বেশ কতগুলো জরুরি ফাইল চেক করছিল অভি। হঠাৎই এক সুরম কণ্ঠস্বর কানে শুনতে চোখ তুলে তাকালো সে। দেখলো অভি সুদর্শনা এক রমণী লালচে রক্তিম অধর জোড়ায় মিষ্টি হাসি মেখে দাঁড়িয়ে আছে দরজার সামনে। অভি এমন আধুনিক সাজে সজ্জিত রমণীকে এই রকম আদিবাসী অধ্যুষিত এলাকায় দেখে বেশ অবাক হলো। বলল, প্লিজ আসুন। মহিলাটি তার চোখের রোদ চশমাটা ঠেলে মাথায় তুলে হাত জোর করে বলল, নমস্কার, আমি শ্রীপ্রণা মিত্র, একজন সামান্য সমাজসেবিকা। হ্যাঁ বলুন, আমি আপনার কি উপকার করতে পারি? মহিলাটা অভিকে বেশ কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখে বলল, আমি কি একটু বসে কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। মহিলাটা অভির সামনে চেয়ারে হেলান দিয়ে বসে বেশ লাস্যময়ী ভঙ্গিতে বলল, তাহলে আপনি সেই নতুন অফিসার যার কথা সকলের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। জানেন, আমি সেই সুদূর দিল্লি থেকে আপনার গুণকীর্তন শুনে ছুটে এলাম। আমি এমন মহৎ কেউ নই যার গুণকীর্তন সবার মুখে মুখে করতে হবে। সম্রাট মহাপাত্রর মতো একটা ক্রিমিনালকে জেলে ভরা তো দূর, আজ পর্যন্ত কারো সাহসী হয়নি ওর সামনে দাঁড়িয়ে কথা বলবে। সেখানে আপনি তাকে শুধু জেলেই আটকে রাখেননি, বরং ভরা বাজারের মধ্যে মেরে নাকমুখ ফাটিয়ে দিয়েছেন। এমন একজন মানুষের গুণকীর্তন তো হবেই, তাই না? অভি নিজের সম্পর্কে এত সুনাম শুনে অস্বস্তিতে ভীষণ বিব্রত হয়ে বলল, ম্যাডাম, আপনার কি ব্যক্তিগত কোনো কাজ আছে নাকি কথা বলতে এসেছেন? মহিলা অভির বিরক্তিভরা মুখের দিকে বেশ কিছু সময় তাকিয়ে থেকে বলল, আপনার মনে হয় নিজের নামে সুনাম শোনা পছন্দ নয়। একদম ঠিক ধরেছেন। কাজের বাইরে বাড়তি কথা বলা আমি পছন্দ করি না। আপনার যদি বিশেষ কিছু বলার না থাকে তাহলে আমি একটু রাউন্ডে বের হতাম। ও শিওর, আজ তাহলে উঠি। আসুন একদিন আমাদের পার্টি অফিস ড্রিম ভ্যালিতে। আপনার সাথে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা আলাপ করবেন বলে মুখিয়ে আছেন। অভি নিজের মুখা আকৃতিতে আরো খানিক অস্বস্তি এনে বলল, ঠিক আছে, যাব। আসছি বলেই মহিলা বেরিয়ে গেল। মহিলা চলে যাবার প্রায় মিনিট 10 পর অভি বেল বাজাতেই বাইরে দাঁড়ানো কনস্টেবল পাশওয়ান ভেতরে ঢুকে স্যালুট জানালো। অভি তাকে সরাসরি জিজ্ঞেস করল, একটু আগে শ্রীপর্ণা মিত্র বলে মহিলা এসেছিল, তাকে আপনি চেনেন? পাশওয়ান মাথা নাড়ি না বল অভি মাথা নেড়ে যেতে পড়ল। সারাদিন শিডিউল শেষ হতেই প্রায় সন্ধ্যা নাগাদ অভি নিজের নব্য ঠিকানার দিকে পা বাড়াল। আজ বহুদিন পর অমিতার বাপি দুজনেই আউট অফ টাউন, একা থাকতে হবে সেই মতো ভেবেই গাড়ি চালাচ্ছিল সে। শুনশান আধারে ঢাকা নীরব সড়কে গাড়িটা নিজস্ব গতিতে এগোচ্ছিল। হঠাৎ দেখতে পেল রাস্তার মাঝ বরাবর লম্বা করে একখানা গাছ ফেলে রাখা। অভি দ্রুত গাড়ি ব্রেক কষল। ওর ষষ্ঠ ইন্দ্রিয় বলে উঠল, নিশ্চয়ই কিছু একটা ঘটতে চলেছে এই মুহূর্তে। অভি দ্রুত হাতে গাড়ির সেলফ খুলে পিস্তলখানা বার করে ম্যাগাজিন পড়ল। আশেপাশে সতর্ক নজর বুলিয়ে দেখল কোনো সন্দেহভাজন লোককে দেখা যায় কিনা। তারপর গাড়ির ওয়াকিটওয়াকি অন করে থানায় খবর দিয়ে বলল 10 মিনিটের মধ্যে ফোর্স পাঠাতে। অভি গাড়ির মধ্যে বসে অপেক্ষার প্রহর গুনছিল। ঠিক তখনই হঠাৎ করে চারপাশ থেকে প্রায় 15-16 জন লুঙ্গি পরা, গামছা দিয়ে মুখ বাঁধা আত্মঘাতী হাতে বড় বড় চাপাতি নিয়ে ঝাঁপিয়ে পড়ল অভির গাড়ির উপর। মুহূর্তের মধ্যে চাপাতি আর গাছের শক্ত ডালের আঘাতে চূর্ণ বিচ্ছিন্ন হলো গাড়ির কাজ। অভি ওই আক্রমণ থেকে নিজেকে বাঁচানোর জন্য যত দ্রুত সম্ভব ব্যাক গিয়ার টানল। সাথে সাথে গাড়ির আঘাতে ধাক্কা খেয়ে ছিটকে পড়ল প্রায় জনপাঁচেক আত্মঘাতী। অভি ওদের দুজনকে গাড়ির চাকায় পিস্ট করে গাড়িখানি পিছিয়ে নিয়ে দাঁড়ালো। এক হাতে স্টিয়ারিং আর অপর হাতে নিশানা সেট করে এক একে শ্যুট করতে শুরু করলো। ওরা 15-16 জনের মধ্যে গুলি খেয়ে দেখতে দেখতে আর 4-5 জন লুটিয়ে পড়ল মাটিতে। বাকিরা তখন হনু হয়ে গেছে। চিৎকার করে সাঁওতাল ভাষায় কী সব যেন বলে আবারও ঝাঁপিয়ে পড়ল অভির গাড়ির উপর।
অভি আবারও ব্যাক গিয়ার টেনে পিছিয়ে গিয়ে শাট করে গুলি শুরু করলো। তাতে ওদের কারোর বুক, কারোর হাত আর কারোর পায়ে গেঁথে গেল। ঠিক সেই মুহূর্তে পুলিশের গাড়ি সাইরেন বাজিয়ে সেখানে পৌঁছাতেই বাকি যারা সুস্থ শরীরে ছিল এক ছুটে পালিয়ে গেল আধারে ঢাকা গহীন অরণ্যের মধ্যে।